আজ আমরা ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের সেকেন্ড রিভিশন ক্লাসটা পড়ব। আমরা অনলাইন ক্লাসের সেকেন্ড চ্যাপ্টার হিসেবে ইন্টারনেট চ্যাপ্টারটা পড়েছিলাম, তারও আমরা 3টে ভিডিওতে ভাগ করে আমরা পুরো চ্যাপ্টারটা সম্পর্কে জেনেছিলাম। সেটার উপরই আজকে আমি এই রিভিশন ক্লাসটা নিচ্ছি। তোমরা সবাই খুব মন দিয়ে পুরোটা শোনো। ঠিক আগের দিনের মতো আজকেও কিন্তু আমরা কোয়েশ্চেন অ্যান্সার মেথডেই পুরো রিভিশনের ক্লাসটা করব। প্রথমেই আমরা ইন্টারনেট চ্যাপ্টার সংক্রান্ত কিছু লং কোয়েশ্চেন্সের সম্পর্কে আলোচনা করব। এখানে একটা কথা মনে রাখবে যে আমাদের এখনও অবধি যেটা নিয়ম করে দেওয়া আছে কোয়েশ্চেনের, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট চ্যাপ্টারটার একমাত্র HTML পার্ট ছাড়া বাকি অংশ থেকেও বড় প্রশ্ন বলতে সেরকম খুব একটা আসে না। তবে কোনো ক্ষেত্রে HTML-এর মানে একটি যেহেতু নেটওয়ার্কিংয়ের জন্য কোয়েশ্চেন বরাদ্দ থাকে, সেক্ষেত্রে একটু বড় প্রশ্ন আসতে পারে। সেইটা ভেবেই কিন্তু আমরা বড় প্রশ্নগুলো আলোচনা করছি। তবে এগুলো প্রত্যেকটাই দেখবে হয়তো একটা গোটা প্রশ্নও হতে পারে বা দুটো কি 3টে পার্টও হতে পারে। সমস্তটা মিলিয়ে কিন্তু 3-4 মার্কস এরকমই থাকে, তার বেশি মার্কসের কোয়েশ্চেন কিন্তু সেভাবে আসে না। কাজে সেই রকম মার্কস ডিভিশনের কোয়েশ্চেনই কিন্তু আমি এই পর্যায়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটা কি আছে দেখো, ডিফাইন ইন্টারনেট, ডিসকাস ইটস অ্যাডভান্টেজেস। আমরা জানি যে ইন্টারনেট ইজ আ টাইপ অফ ওয়্যান। এটি এক প্রকার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটি সারা পৃথিবী জুড়ে অবস্থিত, বিস্তৃত এবং ছোট বড় নানা রকম নেটওয়ার্কের কম্বিনেশন দিয়ে এটা গঠিত। নেটওয়ার্ক ছাড়া স্ট্যান্ডঅ্যালোন কোনো কম্পিউটারও এর মধ্যে যুক্ত হতেই পারে বা অন্য ডিভাইসও যুক্ত হতেই পারে। আবার বিভিন্ন নেটওয়ার্কও কিন্তু একসাথে যুক্ত হয়ে এই ইন্টারনেট গঠন করে। বর্তমান যুগে ইন্টারনেট ভীষণ জনপ্রিয় একটি ব্যবস্থা, একটি নেটওয়ার্ক, যেটার সাহায্যে সারা পৃথিবী একসাথে জুড়ে আছে আমরা বলতে পারি। এবং এর অ্যাডভান্টেজেস যদি আমরা ডিসকাস করতে চাই, সেখানে কিন্তু তার অ্যাডভান্টেজের কোনো সীমা পরিসীমা নেই। বিভিন্ন কাজে খুব কম সময়ে কিন্তু আমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারি। সেটা ধরো কমিউনিকেশনই বলো, কি ট্রান্সপোর্টেশন বলো, কি কোনো নলেজ গ্যাদারিং বলো, কোনো কিছু সম্পর্কে জানা বলো, কোনো জায়গা সম্পর্কে জানা বলো, কি আমাদের পড়াশোনার ক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ইন্টারনেটের যে সুবিধা ইউজ, এটা কিন্তু আমরা ভীষণভাবে পেয়ে থাকি। এক্ষেত্রে যেগুলো মূল পয়েন্ট, যেমন কমিউনিকেশন, ইমেল, চ্যাটিং ইত্যাদি, তারপরে ব্যাংকিংও আমরা আজকাল ভীষণভাবে ইন্টারনেটের মাধ্যমে করে থাকি। পড়াশোনার কাজে, যেটা এই যে আমরা এখনও এরমভাবেই পড়াশোনা করছি, তাই না, যে এডুকেশন পারপাসে। তাছাড়া ইনফরমেশন, আমরা জানি যে এটা একটা তথ্য ভাণ্ডার, ওশান আমরা বলি, তো সেইখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা। তাছাড়া বিভিন্ন রকমের সিকিউরিটির কাজে, ডিফেন্সের কাজে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের ভূমিকা খুব বেশি। তো যেহেতু খুব বড় প্রশ্ন আসে না, কাজে তোমরা কিন্তু মুখ্য যে পয়েন্টগুলো, সেগুলোই কিন্তু আগে লেখার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ইন্টারনেট কানেকশন। আমরা পড়েছি যে ইন্টারনেট যদি আমি কোনো ডিভাইসে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের কিন্তু কোনো ISP, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে সেই কানেকশানটা নিতে হয়। এবার সেই কানেকশান নেওয়ারও কিন্তু অনেকগুলো পদ্ধতি আমরা পড়েছি, যার মধ্যে লিজড লাইন কানেকশন পদ্ধতি আছে, যেখানে ISP থেকে সরাসরি লিজ করা অর্থাৎ ভাড়া নেওয়া তারের মাধ্যমে কানেকশান নেওয়া হয়। তাছাড়া ডায়াল আপ কানেকশন আমরা পড়েছি, যেখানে টেলিফোন লাইনের মাধ্যমে আমরা কানেকশন নিই, যেক্ষেত্রে অনেক সময় আমাদের মোডেম ব্যবহার করতে হয়। এছাড়া আমরা DSL বা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন পদ্ধতিতে কানেকশন নিতে পারি। আমরা কেবল কানেকশনের মাধ্যমে ইন্টারনেট কানেকশন নিতে পারি। এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্টই মনে রাখবে, এগুলো একসাথে নাম হিসেবেও আসতে পারে, আবার হয়তো কোনো একটা টাইপ বলে দিয়ে যে এই টাইপটার ব্যাপারটা কি সেটা বলা, সেভাবেও কিন্তু আসতে পারে। তো দুভাবেই কিন্তু তোমরা প্রস্তুত হবে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন TCP/IP। আমরা যেরকম নেটওয়ার্কিংয়ের প্রথম অংশটাতে
ল্যানের ক্ষেত্রে আমরা ওএসআই মডেল পড়েছি, একইভাবে ইন্টারনেটের ক্ষেত্রেও আমরা ওরকম একটা মডেল পেয়েছিলাম যেটার নাম হচ্ছে TCP/IP, যার পুরো নাম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল। এই মডেলটিতে 5টি স্তর থাকে, যদিও আমরা যখন ছবি আঁকি দেখবে তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি 4টি স্তরের ছবি আঁকি, কারণ 2টি স্তর এখানে একত্রিত হয়ে কাজ করে। স্তরগুলির নাম একদম নিচের দিক থেকে দেখতে গেলে ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট এবং তারপরে একসাথে কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন। অর্থাৎ উপরে যে 3টি স্তর সেশন এবং প্রেজেন্টেশন সেটা কিন্তু আলাদা করে উপস্থিত থাকে না, সেটা কিন্তু ওই 3টে স্তর একত্রিত করেই কিন্তু ওই এক্ষেত্রে অ্যাপ্লিকেশন স্তরটি হয়। আর এছাড়া নিচের যে দুটো স্তর অর্থাৎ ফিজিক্যাল এবং ডেটা লিঙ্ক, এই দুটো স্তরও কিন্তু একত্রিত হয়ে একটা স্তর গঠন করে তা না, কিন্তু একত্রিত হয়ে কাজ করে, যেটাকেও কিন্তু আমরা নেটওয়ার্কের একটা স্তর হিসেবেই, মডেলটির একটি স্তর হিসেবেই আমরা রেফার করে থাকি। এবার এই প্রতিটি স্তরের কি কাজ সেটা পড়বে এবং স্তরগুলোর নাম ভালো করে মনে রাখবে। এবং এই রেসপেক্টে আরেকটা কোয়েশ্চেন বলি, TCP/IP মডেলের সাথে ওএসআই মডেলের তুলনা, পার্থক্য, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সেটাও পড়বে। দুটো কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, দুটোতে কটিকলের লেয়ার, কোনটাতে কোন লেয়ার উপস্থিত বা অনুপস্থিত ইত্যাদি দিয়ে পার্থক্য করে লেখাটাও কিন্তু খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, write a brief note on the structure and function of an IP address, name the classes। আমরা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথম যেটা মনে রাখবো যে আইপি অ্যাড্রেস হচ্ছে একটা অ্যাড্রেস যেটা ইন্টারনেটে যুক্ত প্রতিটি ডিভাইসের কে একটি করে আইপি অ্যাড্রেস দেওয়া হয় এবং এই আইপি অ্যাড্রেস প্রতিটি ডিভাইসের ক্ষেত্রে আলাদা হয়, ইউনিক হয় এবং সেই আইপি অ্যাড্রেস দিয়েই কিন্তু ইন্টারনেটে সেই প্রতিটি ডিভাইসকে আলাদা করে আইডেন্টিফাই করা যায়। এবার এই আইপি অ্যাড্রেসের গঠন কি সেটাও আমরা আগে পড়েছি, যে আইপি অ্যাড্রেস 32টি বিট দ্বারা গঠিত, যে 32টি বিটকে আবার আমরা 4টে ভাগে ভাগ করে নিই। প্রতিটি ভাগে 8টি করে বিট থাকে, যেগুলোকে এক একটি অক্টেট বলা হয়, এবং এই 4টে যে ভাগ 8টি করে বিটের সেগুলিকে পিরিয়ড অর্থাৎ ডট সাইনটি দিয়ে কানেক্ট করে লেখা হয়। এবং এই প্রতিটি ভাগে আমরা যদি একটা 8টা বিটের অংশকে ধরি তাহলে কি 8টা 0 থেকে 8টা 1-এর মধ্যে যে কোনো ভ্যালু থাকতে পারে, তো 8টা 0 মানে 0 আর 8টা 1 মানে হচ্ছে 255। তো ওই প্রতিটি অক্টেটের যদি আমরা ডেসিমাল ভ্যালু ভাবতে যাই তাহলে কিন্তু সেটা 0 থেকে 255-এর মধ্যে যে কোনো কিছু হতে পারে এবং ওই প্রতিটি অক্টেটকে কিন্তু সেই ডেসিমাল সংখ্যা দিয়েই প্রকাশ করা হয়। যেমন একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে 205.190.50.3। তাহলে এখানে এই যে অক্টেটগুলো ইউজ করা হয়েছে, 4টে ভাগ করা হয়েছে, প্রতিটি ভাগে যে 8টি করে বিট আছে সেটাকে কিন্তু আমরা ডেসিমালে কনভার্ট করে তখন আমরা সেটাকে লিখছি এবং ডট দিয়ে সেটাকে জুড়ে লিখছি। এবার আইপি অ্যাড্রেসের কাজ তো বললাম যে এটি দিয়েই কিন্তু প্রতিটি ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। এবং আরেকটি কথাও তোমরা পড়েছো, আশা করি সবার মনে আছে, যে আইপি অ্যাড্রেসের কিন্তু আমরা কয়েকটা ক্লাসিফিকেশন পড়েছিলাম, 5টা ভাগ আমরা পড়েছিলাম, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। এই প্রতিটি টাইপের বা প্রতিটি ক্লাস যে ছিল তাদের কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল, যে তার শুরুতে কি থাকবে, মাঝে কি থাকবে, হোস্ট অংশে কটি থাকবে। এই যে ভাগগুলো, এই ভাগগুলোর বেসিসে কিন্তু একটা আইপি অ্যাড্রেস দেখে সেটি কী ধরনের ডিভাইস বা সেটি কী কাজের জন্য ব্যবহৃত হচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। প্রতিটি ক্লাসের তোমরা নাম পড়বে এবং যে একটা বিটের রেঞ্জ তোমাদের দেখবে, এর আগের যে ক্লাস হয়েছিল তখন সেখানে ডিটেলসে আমি ছবি করে দিয়েছিলাম, সেখান থেকে সেটা নিশ্চয়ই তোমরা নোট করে নিয়েছো, সেটা মনে রাখবে। এবং তোমাদের সিলেবাসে কিন্তু অ্যাকচুয়ালি এ, বি, সি এই 3টে ক্লাসই আছে, তো সেই 3টে ক্লাসই কিন্তু ভালো করে মনে রাখবে। যদিও পরের দুটো তো 3টে যখন জানছি আমাদের তো 5টা জানতেই হচ্ছে, পরের দুটো একেবারে পড়বেই না তা কিন্তু আমি বলছি না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ইমেল? কম্পেয়ার ইমেল উইথ অর্ডিনারি মেলিং সিস্টেম। ইমেলের পুরো কথা হচ্ছে ইলেকট্রনিক মেল
এবং সেটাকে যদি সহজ ভাষায় ডিফাইন করি তাহলে তার অর্থ হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক্যালি আমরা যখন কোনো চিঠি পাঠাচ্ছি এক জায়গা থেকে এক জায়গায়, সেটি হচ্ছে ইমেল। এবার ইমেলের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কিন্তু আমরা একটা ইমেল অ্যাকাউন্ট থেকে আরেকটা ইমেল অ্যাকাউন্টে মেল পাঠাই। এবার সেই ইমেল অ্যাকাউন্টটি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চেক করা যেতে পারে, যার জন্য আমরা বলি কি যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে, সেটা যেখানে বসে মানে যে পাঠাচ্ছে তার পাশের ঘরও হতে পারে, আবার একেবারে বিপরীত গোলার্ধও হতে পারে, যেখানেই থাকুক না কেন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ইমেলের সাহায্যে খুব সহজে খুব কম সময় আমরা মেল করতে পারি, চিঠি পাঠাতে পারি। এবার কথা হচ্ছে যে ইমেল তো একটা নতুন ব্যবস্থা, হয়তো কিছু বছর কিছু দশক ধরে এটার ইউজ হচ্ছে, কয়েক দশকও আমরা বলতে পারি না। এর আগে বা এখনও যে একেবারে বন্ধ হয়ে গেছে তা না, একটা অর্ডিনারি মেলিং সিস্টেম আছে যেটা আমাদের সাধারণভাবে চিঠি পাঠানোর পদ্ধতি। তো তার সাথে ইমেলের কিন্তু তুলনাটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। আমরা জানি যে যখন আমরা চিঠি পাঠাচ্ছি কাউকে, তার মানে সেটা ইমেলের মাধ্যমেই হোক আর অর্ডিনারি মেলের মাধ্যমেই হোক, একজন সেন্ডার আছে এবং একজন রিসিভার আছে, অর্থাৎ একজন পাঠাচ্ছে এবং একজনকে পাঠাচ্ছে। তো এটা কিন্তু দুক্ষেত্রেই কমন। এবার আমরা ইমেলের সাথে অর্ডিনারি মেলের একটা তুলনা পড়ব এবং মনে রাখবো যে এই তুলনাটা কিন্তু আবার ইমেলের সুবিধা হিসেবেও আমরা রেফার করতে পারি। কি প্রথম যেটা ছিল, আমরা কিন্তু 6টা পয়েন্ট পড়েছিলাম। প্রথম যেটা ছিল সেটা ছিল স্পিড। ইমেলের স্পিড কিন্তু অর্ডিনারি মেলের তুলনায় অনেক বেশি। অর্ডিনারি মেলে যদি কেউ চিঠি পাঠায়, সেটা যদি পাশের পাড়াতেও হয় তাহলেও কিন্তু, ইভেন পাশের বাড়িতেও হয় তাহলেও কিন্তু অন্তত 1-2 দিন সময় লেগে যাবে। ওয়্যারঅ্যাজ এটা অর্ডিনারি মেলের কথা বললাম। ইমেল যদি করে তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে যাওয়ার জন্য কিন্তু খুব বেশি হলে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। ফলে ইমেলের স্পিড কিন্তু অর্ডিনারি মেলের তুলনায় অনেক অনেক বেশি। নেক্সট ছিল কস্ট। ইমেল করার জন্য আমাদের খরচটাও কিন্তু খুব নমিনাল, খুব নগণ্য। দেখা যায় খুব অল্প খরচেই কিন্তু আমরা ইমেল পাঠাতে পারছি, তাও আবার সারা বিশ্বে। থার্ড যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে সিকিউরিটি। আমরা যখন কাউকে কিছু পাঠাচ্ছি তখন সেখানে সিকিউরিটিটাও খুবই স্ট্রং থাকা উচিত। আমি কাউকে পাঠালাম, সেটা অন্য কেউ পেয়ে গেল বা সেটা পথেই নষ্ট হয়ে গেল, এটা তো নিশ্চয়ই কাম্য নয়। তো ইমেল সার্ভিস কিন্তু আমাদের মেলগুলিকে অত্যন্ত স্ট্রং সিকিউরিটি প্রদান করে, যেটাও কিন্তু অর্ডিনারি মেলের ক্ষেত্রে অনেকটাই কম। নেক্সট হচ্ছে ডেলিভারি রিপোর্ট। আমরা যখন অর্ডিনারি মেল পাঠাই, ধরো তুমি কাউকে একটা চিঠি পাঠালে, সেই চিঠিটা তার কাছে পৌঁছে গিয়েছে কি না তুমি কি করে জানবে? প্রথম ধাপে চিঠিটা তার কাছে পৌঁছতে হলো, তাকে সেটার রিপ্লাই দিতে হলো, সেই রিপ্লাইটা আবার তোমার কাছে এসে পৌঁছতে হলো, তবে কিন্তু গিয়ে তুমি বুঝতে পারলে যে আচ্ছা আমার ওই চিঠিটা সে পেয়েছিল। কাজে এটা কি একটা লং প্রসেস এবং একদম মানে তোমার কাছে যে সেই এতগুলি ধাপ ঘটবেই তার তো কোনো অ্যাসুরেন্স নেই। কিন্তু ইমেলের ক্ষেত্রে কিন্তু যেই মুহূর্তে ইমেলটি আমরা পাঠাচ্ছি তার সাথে সাথেই সেই কয়েক সেকেন্ড বলতে 1-2 সেকেন্ডের মধ্যেই কিন্তু একটি ডেলিভারি রিপোর্ট চলে আসে সেন্ডারের কাছে, যেখানে পরিষ্কার করে বলা থাকে যে মেইলটি যাকে পাঠানো হলো তার ইমেল অ্যাকাউন্টে ডেলিভার্ড হলো কি হলো না। এবার এখানেও একটা কথা আমি আগেও বলেছি, আবারও বলছি, সেটা খুব ইম্পর্টেন্ট, যে মেল ডেলিভারি হওয়ার রিপোর্ট আসে, কিন্তু মেলটা চেক হলো কি না সেটা কিন্তু সেই রিসিপেন্ট যে পেয়েছে তার উপরই নির্ভর করছে। যার জন্য আমাদের কিন্তু মেল একটা নির্দিষ্ট সময় অন্তর চেকও করা উচিত। যেমন তোমার বাড়ির লেটার বক্সে চিঠি আসার পর যদি তুমি লেটার বক্স খুলে চেক না করো, সেটা পড়েই থাকবে, মেলেরও কিন্তু ঠিক একই ব্যাপার ঘটতে পারে। নেক্সট হচ্ছে আমরা কিন্তু ইমেলের সাথে অ্যাটাচমেন্ট হিসেবে বিভিন্ন ধরনের ফাইল পাঠাতে পারি, যেটাও কিন্তু অর্ডিনারি মেলের ক্ষেত্রে সম্ভব নয়। এবং লাস্ট সেটা হচ্ছে আমরা একই সাথে একই মেল একই ক্লিকে একই খরচায় একাধিক রিসিপেন্টকে পাঠাতে পারি, যেখানে 2 অংশটাতে ইমেলের যে স্টেপস আমি বলেছিলাম তাতে 2 অংশটাতে আমরা প্রথম যে মূল যে তার আইডি লিখছি, নেক্সট একটা সিসি বলে একটা অংশ থাকে, সেখানে হয়তো আরেকজনেরটা লিখছি, এবং তারপর বিসিসি বলে যে অংশ থাকে সেখানে কিন্তু বাকি আইডিগুলিকে আমরা কমা দিয়ে লিখতে পারি, এবং একই ক্লিকে কিন্তু এতজন রিসিপিয়েন্টের কাছে কিন্তু সেই ইমেল পৌঁছে যেতে পারবে।
তাহলে এগুলি হলো এই যে লাস্ট অপশনটা বললাম, এটাও তো আমাদের অর্ডিনারি মেলের ক্ষেত্রে সম্ভব নয়। আমার খরচাও আলাদা হবে এবং অনেকগুলি কপিও বানাতে হবে অর্ডিনারি মেলের ক্ষেত্রে। তো এটি হলো তাহলে আমাদের অর্ডিনারি মেল এবং ইমেলের কম্প্যারিজন, এবং সেই সাথে এগুলোই কিন্তু ইমেলের সুবিধাও। এবার এটি যদি তোমাদের ছোট প্রশ্নের মধ্যেই চলে আসে, ধরো জাস্ট একটু অংশ লিখতে দিল, সেক্ষেত্রে তোমরা অবশ্যই সবকটি ধরো 1-2 মার্কস যদি থাকে, তখন তোমরা সেই অনুসারে তোমরা কয়েকটি পয়েন্ট লিখবে, বা ধরো শুধু পয়েন্টের হেডিংগুলো লিখে দিলে এইভাবে করে কিন্তু লিখবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ www, ডিফাইন ওয়েব পেজ অ্যান্ড ওয়েবসাইট। www ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটি কিন্তু বর্তমান ইন্টারনেটকে এত বেশি আকর্ষণীয়, এত বেশি জনপ্রিয় করে তুলেছে। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম, যেখানে কিছু বিশেষ ধরনের ডকুমেন্ট, যাকে আমরা ওয়েব পেজ বলি, সেগুলির মাধ্যমে সমস্ত ইনফরমেশন রাখা হয় এবং খুব ইজিলি অ্যাক্সেস করা যায় সেগুলোকে। খুব সহজে আমরা সেগুলোকে খুঁজতে পারি, পড়তে পারি, একটা অংশ থেকে একটা অংশে যেতে পারি, কারণ এগুলো কিন্তু ইন্টারলিঙ্কড হয়। হাইপারলিঙ্ক বলে একটি পদ্ধতিতে এগুলি কানেক্টেড থাকে। এগুলি খুব ভাইব্রেন্ট হয়, খুব কালারফুল হয় এবং খুব ইউজার ফ্রেন্ডলি হয়, অর্থাৎ খুব জটিলভাবে কোনো কাজ করতে হয় না, খুব সহজে, খুব স্মুথভাবে কিন্তু আমরা এই wwwর মাধ্যমেই কিন্তু পুরো ইন্টারনেটের যে বিভিন্ন আমাদের করণীয় কাজ, সেগুলোকে আমরা করে ফেলতে পারি। এবার হচ্ছে ওয়েব পেজ। ইন্টারনেটে যে স্পেশাল টাইপের ডকুমেন্টগুলোর মধ্যে বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন জিনিস থাকে, সেই এক একটি ডকুমেন্ট, বেসিক্যালি এগুলো এক একটি ফাইল, সেগুলোকে আমরা বলছি ওয়েব পেজ। এবং একটা ওয়েবসাইট হচ্ছে কতগুলি ইন্টারকানেক্টেড ওয়েব পেজের সমষ্টি। আমরা বলতে পারি যে ওয়েব পেজ হচ্ছে তাহলে ধরো এক একটি চ্যাপ্টার বা এক একটি পেজ, এবং ওয়েবসাইট হচ্ছে সেটা নিয়ে তৈরি একটা বই, সেরকম। এবং ওয়েবসাইটের মধ্যে কিন্তু একাধিক ওয়েব পেজ থাকতে পারে, আবার এটাও কিন্তু হতে পারে যে কোনো একটা ওয়েবসাইটে একটাই ওয়েব পেজ আছে, এটা নয় যে একাধিক থাকতেই হবে। নেক্সট হচ্ছে স্টেট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস। এটাও কিন্তু এখনকার যুগে শুধু সিলেবাস অনুসারে না, আমাদের সকলের জন্যই খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেন হিসেবেও মানে পরীক্ষাতেও এটা খুবই আসে। এটা কি, যে আমরা জানি এখনকার যুগে আমরা ভীষণভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের প্রতি আকৃষ্ট, এবং তার অনেক সুবিধা আছে, তার অনেক ইউজফুলনেস আছে, যেগুলো কিন্তু আমরা এনজয় করি, যেগুলো কিন্তু আমরা ব্যবহার করি। কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির কিছু সুবিধাও আছে, আবার কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে কিছু অসুবিধাও আছে। যেমন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বেসিক্যালি কি, এই যে আমরা হোয়াটসঅ্যাপের চেয়েও বড় কথা ফেসবুক বা এই ধরনের যেগুলো, সেগুলোই তো স্পেশালি আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ফেসবুক বলো কি ইনস্টাগ্রাম বলো, এগুলি কি হয়, বিভিন্ন পরিচিত বা অপরিচিত মানুষদেরকে কিছু কমন ইন্টারেস্ট, সেটা তাদের মধ্যে কোনো রকম সম্পর্ক আছে, তারা আত্মীয় এরকম হতে পারে, তারা বন্ধু হতে পারে, পূর্ব পরিচিত হতে পারে, বা ধরো একই স্কুলে পড়েছে এরকম হতে পারে, বা কোনো একটি কমন জিনিসের প্রতি তাদের আগ্রহ আছে এরকম হতে পারে। বিভিন্নভাবে কিন্তু একই ধরন মানে কিছু না কিছুভাবে লিঙ্কড মানুষদেরকে একসাথে বিভিন্ন জিনিস এক্সচেঞ্জ করা, শেয়ার করার একটা সুযোগ দেয়। সোশ্যালাইজেশন মানেই তো আমরা সেটা ধরি যে একত্রিত হওয়া, তো সেটার সুযোগ দেয়। এটি অবশ্যই খুব ভালো, এটির মাধ্যমে আমরা অনেকে একসাথে থাকতে পারি, আমরা অনেক সুবিধা পেতে পারি, অনেক কিছু দরকারি জিনিস ডিসকাস করতে পারি, অনেক হেল্প পেতে পারি। এবং যেটা দূরত্ব, যে আমরা অনেক সময় তো হয় আমাদের হয়তো অনেক পরিচিত মানুষ, অনেক প্রিয়জন হয়তো দূরে থাকছে, তাদের সাথে যোগাযোগ রাখা, তারা ঠিক আছে কিনা ইত্যাদি খবর রাখা, এগুলোও আমরা করতে পারি। এগুলো নিশ্চয়ই খুব ভালো, কিন্তু তার সাথে এর কিছু সমস্যাও আছে। যেমন এখানে কিন্তু কিছু অনৈতিক কাজও হয়তো না বুঝে করে ফেলা হয়, যেগুলো উচিত নয়। প্রথমত যেমন এগুলোর মাধ্যমে আমাদের অনেক পার্সোনাল ইনফরমেশন চুরি হয়ে যায়, হ্যাকিং অর্থাৎ টাকা পয়সা চুরি হওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। তাছাড়া যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় কিন্তু আমরা এগুলোর প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে যাই, যেটাও কিন্তু একেবারেই ঠিক নয়। তো এগুলোই হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেন ই কমার্স অ্যান্ড ই গভর্নেন্স।
ই কমার্স হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্যালি ব্যবসা করা। আমরা জানি যে বর্তমানে ইন্টারনেটের একটা খুব বড় ইউজ কিন্তু এটাই যে আমরা ইন্টারনেট ইউজ করে কিন্তু প্রচুর ধরনের ট্রানজাকশন, প্রচুর ধরনের বিজনেস করতে পারি। তো এগুলোকেই কিন্তু বলা হয় ই কমার্স। এবং ই কমার্সের অনেক রকম ভাগ আছে। দুটি অর্গানাইজেশন বা কয়েকটি অর্গানাইজেশন একসাথে কাজ করতে পারে, কিছু মানুষ ব্যক্তিগতভাবে কাজ করতে পারে ইন্ডিভিজুয়ালি, তাছাড়া কোনো অর্গানাইজেশনের সাথে বিভিন্ন মানুষ কাজ করতে পারে, কিছু বিক্রি করতে পারে, কেউ কিছু কিনতে পারে। তো এই সব কিছুই কিন্তু ই কমার্সের অধীন এবং বর্তমানে কিন্তু আমরা এটার সাথেও খুবই ভীষণভাবে জড়িয়ে গেছি। আর ই গভর্নেন্স হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনিক গভর্নেন্স, অর্থাৎ গভর্নমেন্টের সাথে কোনো একটি গভর্নমেন্ট বা সরকারের সাথে তার মানে বিভিন্ন অংশ, সেটা সেই সরকারেরই বিভিন্ন সরকারি দপ্তর হতে পারে বা তার বাইরেরও কিছু অংশ হতে পারে, কিছু মানুষজন হতে পারে, কোনো ইউনিট হতে পারে, কোনো সংস্থা হতে পারে, তাদের একটা একত্রিত হয়ে কাজ করার পদ্ধতি। তো এটাও কিন্তু বর্তমানে ভীষণভাবে ব্যবহৃত হয়। স্পেশালি দেখো, আমরা এমন একটা সময় এই ভিডিওগুলো শুনছি যে সময় কিন্তু আমাদের ইন্টারনেটের ইউজটা একটা চরম সীমায় পৌঁছে গেছে। আমাদের ভীষণভাবে এই ডিজিটালাইজেশন বলো বা এই ইন্টারনেট বলো, এর উপর আমাদের নির্ভর করতে হচ্ছে। তো প্রচুর সরকারি গুরুত্বপূর্ণ কাজও কিন্তু এই গভর্নেন্সের মাধ্যমে হয়ে থাকে। নেক্সট হচ্ছে ডিসকাস ইন্টারনেট সিকিউরিটি। ইন্টারনেট এমন একটি পরিষেবা যেটি কিন্তু প্রচুর মানুষকে একসাথে কাজ করতে সুযোগ দিচ্ছে, কিন্তু এর সাথেই যখনই অনেকে যুক্ত হয়ে যাচ্ছে তখনই কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে যে কতটা সিকিউরিটি সে আমাদের প্রদান করতে পারছে। তো ইন্টারনেটকে কিন্তু স্ট্রংলি সিকিউর করার অনেক ব্যবস্থা থাকে। যেমন এখানে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পাসওয়ার্ড ইউজ করি, বিভিন্ন ফায়ারওয়াল ইউজ করি, এছাড়াও আমরা আরও অনেক কিছু কিন্তু ব্যবহার করতে পারি। বিভিন্ন লেভেলে বিভিন্ন রকম চেকিংয়ের ব্যবস্থা থাকে, বিভিন্ন প্রোটোকলস ইউজ হয় সিকিউরিটি চেকিংয়ের জন্য। সেগুলির মাধ্যমে কিন্তু আমরা ইন্টারনেটের সিকিউরিটি কন্ট্রোল করতে পারি এবং এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ HTML? ওয়াই ডু উই ইউজ ইট? ডিফাইন ট্যাগস। HTML হচ্ছে একটি ভাষা যার পুরো নাম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা বেসিক্যালি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা ওয়েব পেজ ডিজাইন করতে পারি, ওয়েব পেজ তৈরি করতে পারি। আমরা এর আগেই ওয়েব পেজ পড়লাম। তো এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে ওয়েব পেজ তৈরি করা যায় তার বেসিক কিছু জিনিস আমরা পড়েছি এবং এরপরে কিন্তু আমরা সেটাকে ডিটেইলে প্র্যাকটিক্যালভাবেও শিখব। এবং আমরা এটা দিয়েই কিংবা এর কাজ যদি আমরা বলি তো এটাই যে ইন্টারনেটে তো যাবতীয় ইনফরমেশন ওয়েব পেজ ফর্মেই থাকে। তো সেই ওয়েব পেজগুলোকে তৈরি করা, মডিফিকেশন করা, ডিজাইনিং করা সমস্ত কিছুই কিন্তু এই HTML এর মাধ্যমে হয়। এবং HTML ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে বিভিন্ন কমান্ডগুলো ইউজ করি সেগুলোকেই বলি আমরা ট্যাগ। এবং এই ট্যাগ প্রাইমারিলি দুটো টাইপের হয়, কন্টেনার ট্যাগ আর এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ হচ্ছে সেই সমস্ত ট্যাগ যেগুলো প্রতি ক্ষেত্রে ইউজ করার জন্য একবার শুরু করতে হয়, একবার শেষ করতে হয়, যেটাকে আমরা স্টার্টিং বা বিগিন ট্যাগ এবং এন্ড ট্যাগ বলে বলি। এবং এমটি ট্যাগ হচ্ছে সেই সমস্ত ট্যাগগুলি যেগুলো শুধুমাত্রই শুরু করতে হয়, কোনো অবস্থাতেই কিন্তু সেগুলোকে আর বন্ধ মানে যতবার ইউজ করব ততবার আমরা শুধু শুরুই করব, কোনো শেষ করার প্রয়োজন হয় না। আমরা এরপর যখন HTML ডিটেলসে পড়ব তখন বিভিন্ন ট্যাগ মানে ইন্ডিভিজুয়াল বিভিন্ন ট্যাগ সম্পর্কে জানব। এবং একটা কথা আমাদের খুব মনে রাখতে হবে যে এই ইন্টারনেটের HTML পার্টটির উপর কিন্তু সবসময় আমাদের বড় প্রশ্ন আসে। সেখানে বিভিন্ন ট্যাগের কাজ, সিনট্যাক্স অর্থাৎ কীভাবে লিখতে হয় সেগুলিও আসে। এবং সেছাড়া অনেক ক্ষেত্রেই কিন্তু একটা পার্টিকুলার টাইপের ওয়েব পেজ বানানোর জন্য কি কোডিং করতে হবে সেটাও কিন্তু আমাদের জানতে দেয়। তো যখন আমরা HTML চ্যাপ্টারটা মানে HTML অংশটা ভালো করে পড়ব তখন কিন্তু আমাদের সেগুলো খেয়াল রাখতে হবে। এরপর আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন্স। এগুলো কিন্তু 1 বা 2 মার্কসের জন্য আসে, কিন্তু মনে রাখবে 1 মার্কসের হলেও কিন্তু এখানে একদম এক কথায় উত্তর দিয়ে দিলাম সেটা কিন্তু নয়, এখানে কিন্তু একটু ডিটেলসেই লিখতে হবে। সেভাবেই কিন্তু কোয়েশ্চেন ফাইনালেও আসে। প্রথম কোয়েশ্চেন কি আছে? হোয়াট ইজ ISP? ISPর পুরো কথা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটি হচ্ছে কিছু সংস্থা যাদের থেকে আমরা ইন্টারনেট কানেকশন নিতে পারি।
নেক্সট, হোয়াট আর দ্য টু পার্টস অফ অ্যান ইমেল আইডি? একটি ইমেল আইডির দুটি পার্ট থাকে, একটা হচ্ছে তার ইউজার নেম, আরেকটা হচ্ছে তার ডোমেন নেম। নর্মালি একটা ইমেল আইডির প্রথম যে একটা অংশ থাকে সেটি হচ্ছে ইউজার আইডি, তারপর @ চিহ্নটির পরে যে অংশ থাকে সেটি হচ্ছে তার ডোমেন নেম। এই দুটো অংশ মিলিয়েই কিন্তু ইমেল আইডি গঠিত হয়। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়েট সিসি অ্যান্ড বিসিসি অপশন, যেটা আমি ইমেল পড়াতে গিয়েও তোমাদের বললাম যে ইমেলে যখন আমরা একাধিক ব্যক্তিকে বা একাধিক অ্যাকাউন্টে কোনো মেল পাঠাতে যাই তখন আমরা এই সিসি এবং বিসিসি অপশন দুটো পাই। সিসির পুরো কথা হচ্ছে কার্বন কপি, আর বিসিসির পুরো কথা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এবার এই দুটোর পার্থক্য কোথায়? সিসিতে আমরা যে অ্যাড্রেস দিচ্ছি, যে রিসিপিয়েন্টের অ্যাড্রেস দিচ্ছি, তার কাছে যখন মেল যাচ্ছে সে কিন্তু জানতে পারে যে সেই সেম মেলটা আর কাকে কাকে পাঠানো হচ্ছে। ওয়্যারঅ্যাজ বিসিসিতে আমরা যার ইমেল আইডি লিখলাম তারা কিন্তু জানতে পারে না যে পার্টিকুলারলি তারা নিজেদেরটা বাদে আর কাকে কাকে সেই মেল পাঠানো হয়েছে। এটাই কিন্তু সিসি এবং বিসিসির মূল পার্থক্য, এবং নর্মালি আগে সিসি অংশটা দিয়ে তারপরেই আমরা বিসিসি অংশটাতে যাই সাধারণভাবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ স্প্যামিং? স্প্যামিং হচ্ছে বেসিক্যালি একটা ইমেল সংক্রান্তই ঘটনা, যেটা হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সংস্থা কী করে, কিছু ব্যবসায়িক পারপাসে অনেক ক্ষেত্রেই একটা মাস ইমেল পাঠায় বিভিন্ন অ্যাকাউন্টে। অর্থাৎ কোনো একজনকে পাঠাচ্ছে তা না, প্রচুর ইমেল অ্যাকাউন্টে কিছু মেল পাঠায়, যেগুলো হয়তো তাদের কোনো ফিনান্সিয়াল কারণে, মানে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করে বা কোনো কিছুতে জয়েন করতে চাওয়ার জন্য বলে বা কোনো চাকরির অপশন বলে ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু এই ধরনের কিছু মেল আসে, যেগুলো দেখবে আমাদের ইমেল অ্যাকাউন্ট থাকলে আসেই, এবং আমরা এগুলোতে একটু বিরক্তও বোধ করি। এগুলি কিন্তু আমাদের মেমোরির বেশ অনেকটা জায়গা দখল করে নেয়, এবং এমনও হয় যে এত আমাদের এই স্প্যাম মেল চলে এলো যে আমাদের দরকারি মেলগুলো তার মধ্যে ভিড়ে হারিয়ে গেল। তো এইটি হচ্ছে স্প্যামিং। আমরা কিন্তু এটা যত কম, মানে যত রেস্ট্রিক্ট করতে পারবো বা যত এগুলোকে রিমুভ করে দিতে পারবো তত ভালো। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ই ব্যাঙ্কিং? আমরা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ব্যাঙ্কিংয়ের কাজ করতে পারি। অর্থাৎ একটা ব্যাংকে যে ধরনের কাজ আমরা করি, টাকা জমা দেওয়া, কি সেখান থেকে টাকা নেওয়া, কি কোনো কিছু পেমেন্ট করা, কিছু ট্রানজাকশন, বিভিন্ন রকম মানিটারি ট্রানজাকশন বা ব্যাংকিং রিলেটেড কাজ তো আমাদের করতে হয়, সেগুলোকেই কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে করতে পারি, এবং যেটা বর্তমানে ভীষণভাবে ইউজ হচ্ছে, আগেও হতো এবং এখন তো ভীষণভাবেই হচ্ছে, এটি হচ্ছে ই ব্যাংকিং। নেক্সট হচ্ছে হোয়াট ইজ এফটিপি? এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল মানেই হচ্ছে নিয়মাবলী বা সেট অফ রুলস। তো এটি একটি বিশেষ ধরনের প্রোটোকল যেটি কিন্তু টিসিপি আইপির সাথেই ব্যবহৃত হয়, যেটার মাধ্যমে কি হয়, ইন্টারনেটে কানেক্টেড কোনো একটি ডিভাইস থেকে অন্য কোনো ডিভাইসে ফাইল পাঠানোর ব্যবস্থা করা যায়। নেক্সট হচ্ছে টেলনেট, যেটিও এফটিপির মতোই একটি প্রোটোকল, এবং যেটা দিয়ে কি করা হয়, রিমোট লগ ইন করা হয়। রিমোট লগ ইন মানে তুমি একটা কম্পিউটারে বসে অন্য একটি কম্পিউটারে প্রবেশ করে তার ডেটা নিয়ে বা তার বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতে পারছো, এরকম একটা ব্যবস্থা করা হয়। তবে অবশ্যই এটা কিন্তু পারমিশন সাপেক্ষ। এটা নয় যে আমার ইচ্ছা হলো আমি অন্য ডেটা নিয়ে নিলাম। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য টার্ম সাবজেক্ট উইথ রেসপেক্ট টু ইমেল। আমরা যখন ইমেল পাঠাই তখন এই সাবজেক্ট জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো আমি একটা মেল পাঠাচ্ছি, আমি একটা অ্যাড্রেস থেকে পাঠাচ্ছি এবং একটা অ্যাড্রেসেই পাঠাচ্ছি। মেলের একটা বডি অংশ আছে যার মধ্যে অ্যাকচুয়াল ডেট, আমার যা বক্তব্য বা যা দরকারি জিনিস আমি পাঠিয়েছি, কিছু অ্যাটাচমেন্ট করে ফাইলও পাঠিয়েছি, সবই হতে পারে। কিন্তু এর সাথে আমরা একটা সাবজেক্ট অংশ ইউজ করি, যেখানে আমরা কি করতে পারি, এই যে মেলটা আমরা পাঠাচ্ছি সেটা কি বিষয়, সেটাকে একটা সংক্ষিপ্ত রূপে একটা তার জিস্ট বলতে পারি বা তার একটা হেডিং টাইপের বলতে পারি, যেটাকে আমরা ওই সাবজেক্টে লিখে দিই। তাতে করে কি হয়, যখন রিসিপিয়েন্টের কাছে সেটা পৌঁছায়, অর্থাৎ যে পাচ্ছে সে কী করতে পারে, ওই সাবজেক্ট দেখে কিন্তু বুঝতে পারে যে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট বা কোনটা কি রিলেটেড, এবং সেই অনুযায়ী সে কিন্তু সেই মেলগুলোকে অ্যাক্সেস করতে পারে। এই সাবজেক্ট কিন্তু আমাদের মেলের ক্ষেত্রে সবসময় ইউজ করা উচিত এবং মিনিংফুল সাবজেক্টই দেওয়া উচিত। নেক্সট, হোয়াট ইজ অ্যাটাচমেন্ট উইথ রেসপেক্ট টু ইমেল? আমি আগেও ইমেলের সুবিধাতেই বললাম,
অর্ডিনারি মেলের সাথে কম্প্যারিজনের ক্ষেত্রেও, যে আমরা কিন্তু বিভিন্ন ফাইলকে, সেটা বিভিন্ন ধরনের ফাইল হতে পারে, সেটা একটা অডিও ফাইল হতে পারে, একটা ভিডিও ফাইল হতে পারে, একটা টেক্সট ফাইল হতে পারে, একটা এক্সেল বা অন্য কিছুর ফাইল হতে পারে, সেগুলোকে কিন্তু আমরা কি করতে পারি, একটা ইমেলের সাথে অ্যাটাচ করে দিতে পারি। এই যে অ্যাটাচ করে দিচ্ছি, এই অ্যাটাচ হয়ে যাওয়া জিনিসটিকেই বলা হয় অ্যাটাচমেন্ট, এবং এটির মাধ্যমে কিন্তু খুব সহজে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি থ্রু ইমেল। হোয়াট ইজ ডিএনএস? ডিএনএস হচ্ছে ডোমেন নেম সার্ভিস বা ডোমেন নেম সিস্টেম, যেখানে কি হয় যে আমরা এই যে বিভিন্ন ওয়েবসাইট ইউজ করছি, বিভিন্ন ইমেল ইউজ করছি, ইত্যাদি ইউজ করছি, সেক্ষেত্রে সেটি কী ধরনের ডোমেনে বা কী ধরনের কাজ করছে বা কী সংস্থার সাথে যুক্ত, সেটাকে বোঝানোর একটা পদ্ধতি। এবং এর মধ্যে আমাদের তোমার কিছু হয়তো থাকে যেটা কিছু জিওগ্রাফিক্যাল, অর্থাৎ সেটি ভৌগোলিকভাবে কোথায় অবস্থিত তার বেসিসেও কিছু ডোমেন নেম থাকে, আবার সেটি কী ধরনের সংস্থা তার ভিত্তিতেও কিছু ডোমেন নেম থাকে। এবং এর খুব সুন্দর চার্ট করে আমি তোমাদের আগের ভিডিওগুলোতে বুঝিয়েছিলাম, সেই চার্ট নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো, সেই চার্টের ডিটেলসও কিন্তু মনে রাখবে এবং এই পদ্ধতিটাও কিন্তু মনে রাখবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইন্ট্রানেট অ্যান্ড হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম ইন্টারনেট। ইন্ট্রানেট হচ্ছে আন্তর্জাল। ইন্টারনেট যেমন সারা পৃথিবী জুড়ে বিস্তৃত একটি নেটওয়ার্ক যার মধ্যে অজস্র মানুষ যুক্ত থাকতে পারছে, সিমিলারভাবে ইন্ট্রানেট কি হয়, কোনো একটি সংস্থার নিজস্ব একটি বড় ওয়ান টাইপের নেটওয়ার্ক, যেটিতে শুধুমাত্র সেই সংস্থার যারা অথেন্টিক মেম্বার বা ইউজার তারাই সেটাকে ইউজ করতে পারে, এবং এর ফিচার্স কিন্তু অলমোস্ট ইন্টারনেটের সাথে সমান, কিন্তু এর অ্যাক্সেসটা কিন্তু রেস্ট্রিক্টেড। নেক্সট হচ্ছে ডিফাইন এক্সট্রানেট। ইন্ট্রানেটের মতো ইন্টারনেট যেমন একটা সংস্থার নিজস্ব, অনেক ক্ষেত্রে কী হয়, দুটি বা তার বেশি সংস্থা একত্রিত হয়ে একটা নেটওয়ার্ক গঠন করে, যেটা শুধুমাত্র ওই সংস্থাগুলির অথেন্টিক ইউজাররা ইউজ করতে পারে, সেটিকেই বলা হয় এক্সট্রানেট। হোয়াট ইজ হোম পেজ? আমরা এর আগে ওয়েব পেজ এবং ওয়েবসাইট পড়লাম, তো একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলি ওয়েব পেজ থাকে আমরা পড়লাম। কোনো ওয়েবসাইটের ফার্স্ট যে ওয়েব পেজটা থাকে সেটাকেই বলা হয় হোম পেজ, যাকে অনেক ক্ষেত্রে ফ্রন্ট পেজও বলা হয়। এটির মধ্যে কিন্তু ওয়েব পেজটিতে কী আছে মোটামুটি সেটার একটা ধারণা দিয়ে দেওয়া থাকে, এবং এটিকে কিন্তু খুব ভাইব্রেন্ট, খুব কালারফুল করে তৈরি করা হয় যাতে সবাই সেটার দিকে আকৃষ্ট হতে পারে। নেক্সট হচ্ছে কম্পেয়ার পাসওয়ার্ড অ্যান্ড ফায়ারওয়াল। পাসওয়ার্ড হচ্ছে একটা চাবির মতো ব্যাপার, কিছু কিওয়ার্ড আমরা ইউজ করি যেটা আমরা নর্মালি কারোর সাথে শেয়ার করি না, এবং যেটা দিয়ে কি হয় আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনীয় অ্যাকাউন্টকে বা প্রয়োজনীয় অংশকে আমরা প্রোটেক্ট করতে পারি। ফায়ারওয়ালও কিন্তু বেসিক্যালি একটা সিকিউরিটি সার্ভিস দেয়, কিন্তু তার জিনিসটা কীরকম হয় যে সে কী করে, কোনো অপরিচিত কোনো ডেটাকে নেটওয়ার্কে প্রবেশ করতে দেয় না, সে একটা ছাঁকনির মতো কাজ করে, আটকে দেয়। চিনলে, পরিচিত হলে তবেই সে কিন্তু সেই জিনিসটাকে নেটওয়ার্কে প্রবেশ করতে দেয়। এগুলোও কিন্তু আগের ভিডিওতে ডিটেলসে বলা আছে, তোমরা ভালো করে আরেকবার শুনে নেবে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ ট্যাগস। এটা আমি আগেও বললাম যে এমটি ট্যাগ এবং কন্টেনার ট্যাগ, এগুলোর নাম মনে রাখবে। তাছাড়া আমরা যখন এরপর HTML ডিটেলসে পড়বো তখন দেখব যে কিছু ট্যাগ আছে যেগুলোকে হয়তো আমরা শুধু সেই ট্যাগটার নাম ইউজ করছি, কিছু ট্যাগ আছে যার মধ্যে হয়তো আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ করছি যেটা দিয়ে সেই ট্যাগটার ফিচার আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন ট্যাগের বিভিন্ন কাজ আছে, সিনট্যাক্স আছে, তো সেগুলোও কিন্তু আমাদের সব পড়তে হবে। এবং লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ডিজিটাল মিডলম্যান? এটি কিন্তু ই-কমার্সের সাথে যুক্ত একটি প্রশ্ন। ডিজিটাল মিডলম্যান ব্যাপারটা কি, বর্তমানে কিন্তু এমন অনেক সংস্থা বা ব্যক্তি ইন্টারনেটে ই-কমার্সের সাথে যুক্ত হয়ে কাজ করেন, যারা কিন্তু ডাইরেক্টলি কোনো কিছু বিক্রিও করেন না, ডাইরেক্টলি কোনো কিছু কেনেনও না। তারা কি করেন, তারা কোনো একটি বিষয় বা কোনো একটি পার্টিকুলার জিনিস সম্পর্কে, বা একাধিক জিনিসও হতে পারে, বিভিন্ন অর্গানাইজেশন যারা সেটাকে নিয়ে বিজনেস করছে তাদের ডিটেলস নিজেদের মধ্যে রাখে, এবং তাদের থ্রুতে আমরা অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু একসাথে ওই জিনিস সংক্রান্ত বিভিন্ন যারা সেলার তাদের সম্পর্কে আমরা ইনফরমেশন পেতে পারি। এই হলো আমাদের ইন্টারনেট সংক্রান্ত বেশ কিছু শর্ট কোয়েশ্চেন।
এবার আমরা চলে আসছি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্সে। এইগুলো কিন্তু আমি তোমাদের করে দেব না, বলে দেব না, আমি শুধু কোয়েশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি। এর উত্তরগুলো কিন্তু তোমরা নিজেরাই খুঁজে বের করবে এবং লিখবে। নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতেও এই কাজটা করেছো, এখানেও সেম কাজ করবে। প্রথম হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন। সেখানে প্রথম কোয়েশ্চেন হচ্ছে নেম দ্য ফার্স্ট গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার, অর্থাৎ প্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার কী ছিল তার নাম চুজ করতে হবে। তার অপশানস হচ্ছে মোজাইক, ওয়েবি, ইয়াহু আর গুফার। নেক্সট হচ্ছে ওয়েব ব্রাউজার্স ইউজ উইচ প্রোটোকল টু অ্যাক্সেস আ ওয়েব সার্ভার অ্যান্ড ডাউনলোড অ্যান HTML ফাইল, অর্থাৎ ওয়েব ব্রাউজারের কোন প্রোটোকলের সাহায্যে ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করা যায় এবং HTML ফাইলগুলিকে ডাউনলোড করা যায়। তার অপশানগুলি হচ্ছে HTTP, FTP, টেলনেট এবং TCP। থার্ড কোয়েশ্চেন হচ্ছে অনলাইন এডুকেশন ইউজিং ভার্চুয়াল ক্লাসরুম ইজ কল্ড। প্রথম অপশন এডুকেশন, সেকেন্ড লার্নিং, সি নলেজ আর ডি স্কুল। fourth question, BR tag is in HTML is an example of a option A container tag, B empty tag, C close tag, D ব্ল্যাঙ্ক ট্যাগ। তাহলে এগুলোর তোমরা কিন্তু সঠিক অপশানটা চুজ করে নেবে। এরপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রথম কোয়েশ্চেন হচ্ছে অ্যান IP অ্যাড্রেস ইজ ড্যাশ বাইটস লং। 2 হচ্ছে দ্য ডোমেন নেম .com, ওখানে ডটটা আমি দিই না, ডোমেন নেম কম ইজ ইউজ টু ইন্ডিকেট আর ড্যাশ অর্গানাইজেশন, অর্থাৎ কম ডোমেনটা কী ধরনের অর্গানাইজেশনকে প্রকাশ করে বা ইন্ডিকেট করে। নেক্সট হচ্ছে দ্য টার্ম ইউজড টু ইন্ডিকেট আনওয়ান্টেড কমার্শিয়াল ইমেল ইজ ড্যাশ, অর্থাৎ অনভিপ্রেত কিছু বিজনেস পারপাসে পাঠানো মেলগুলোকে আমরা কি বলি, এটা কিন্তু আমি আজকেই বলেছি সেটা। আর দ্য এক্সটেনশন অফ HTML ফাইল ইজ, অর্থাৎ HTML এর ফাইলকে আমরা কোন এক্সটেনশন দিয়ে সেভ করি সেটা এখানে লিখতে হবে। এছাড়া তোমাদের কয়েকটা ফুল ফর্মও লিখতে বলা হয়েছে, ARPANET, DSL, URL, SMTP, UDP এবং HTML। তোমরা এই যে পেজের যে কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা নিজেরা দেখে নেবে, নোট করে তোমরা সলভ করে রাখবে। এখানেই আমি আজকের এই ভিডিওটি শেষ করছি।